আহ জাপান আছে, আরো বিভিন্ন দেশ আছে। তো কানাডায় কেন মানুষ আসতে চায় বা আপনারাও কেন আসবেন, কি কি সুবিধা আছে? এর প্রথম ব্যাপার হচ্ছে অনেকের স্বপ্ন থাকে যে কানাডায় পড়তে আসবে। এটা খুবই ওয়ান অফ দ্য টপ গ্লোবাল ডেস্টিনেশন। যারা হচ্ছে পড়াশোনা হায়ার স্টাডি করতে চায় দেশের বাইরে, তাদের জন্য কানাডা একটা অনেকের কাছে ড্রিম কান্ট্রি। এটার মেইন কারণ হচ্ছে কানাডার এডুকেশন সিস্টেমটা, যেটা মূলত গ্লোবালি রিকগনাইজড। অর্থাৎ অনেকে বলে যে নর্থ আমেরিকান ডিগ্রির একটা আলাদা একটা ভ্যালু আছে। তো সেই পার্সপেক্টিভ থেকে হচ্ছে অনেকে কানাডায় পড়াশোনা করতে চায় একটা নর্থ আমেরিকান ডিগ্রির জন্য, যেটা হয়তো তার ক্যারিয়ারে হেল্প করবে সামনে আরো এগিয়ে যেতে। আর আমার জন্য সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা ছিল যে এখানে এখানে বেশ ভালো ফান্ডিং অপরচুনিটি আছে। বেশ আহ, বিভিন্ন ইউনিভার্সিটিতে স্পেশালি মাস্টার্সে কানাডা বেশ ভালো ফান্ডিং অফার করে। কম্পিউটার সায়েন্স সহ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অথবা হচ্ছে এগ্রিকালচার বা সায়েন্স রিলেটেড ফিল্ডগুলোতে বেশ ভালো ফান্ডিং আছে কানাডায়। আমি অন্যান্য ফিল্ডের খুব ডিটেল জানি না, তবে সায়েন্সে সেটা মেডিকেল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এগ্রিকালচার বা এই ফিল্ডগুলোতে বেশ ভালো ফান্ডিং অপরচুনিটি আছে মাস্টার্স এর জন্য স্পেশালি। তো এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এছাড়া হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে কানাডায় আপনি পড়াশোনা চলাকালীন সময়ে কাজ করার সুযোগ পাবেন এখানে। স্টাডি পারমিট ভিসাতেও হচ্ছে আপনার আহ, সপ্তাহে হচ্ছে 24 ঘন্টার মতো কাজ করার সুযোগ থাকে অফ ক্যাম্পাস। তো এটা অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর থাকে, স্পেশালি যারা হয়তো পার্শিয়াল ফান্ডিং বা সেলফ ফান্ডিং এ, ইভেন হচ্ছে ফুল ফান্ডিং হলে অনেকে এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করে, যেহেতু সে অপরচুনিটিটা আছে। তো এটা একটা বড় সুবিধা, যেমন ইউএসএ তে এই সুবিধাটা নাই যে আপনি আহ, পড়াশোনা চলাকালীন আপনি অফ ক্যাম্পাস কোনো কাজ করতে পারবেন না। আর পড়াশোনা শেষেও এখানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেয় 3 বছরের জন্য। তো এটা একটা বড় সুবিধা, পড়াশোনা শেষ করে আপনি 3 বছর কাজ করতে পারবেন কানাডায় আপনার পছন্দের ফিল্ডে বা আপনার পছন্দের চাকরি করতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার জন্য খুব বড় একটা ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে যে কানাডা অনেক বড় দেশ, অনেক মানে বৈচিত্র্যময়। এখানে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। এবং আহ, আমি যেহেতু খুব ঘোরাঘুরি পছন্দ করি, তো ট্রাভেল এনথুসিয়াস্টিক যারা আছেন তারা হয়তো আহ, খুব সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পারবেন কানাডা এই পড়াশোনার থ্রুতে। তো এই এইগুলো হচ্ছে কয়েকটা বেসিক ফ্যাক্টর যেটা হয়তো আপনাকে কানাডায় আসতে ইন্সপায়ার করতে পারে। এখন হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, মূলত মাস্টার্স বা পিএইচডি কথা আমরা ভাবি শুরুতে। তো মাস্টার্স নিয়ে আমি আজকে মূলত কথা বলবো। আহ মাস্টার্স কানাডায় 2 ধরনের মাস্টার্স আছে, একটা হচ্ছে কোর্স বেসড মাস্টার্স আর একটা হচ্ছে থিসিস বেসড মাস্টার্স। তো আহ, আমি দুইটা মাস্টার্স সম্বন্ধে একটা শর্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। টপিকটা আসলে বেশ আহ, অনেক ভাস্ট, অনেক ডিটেল, অনেক ব্যাপারে কথা বলা যায়। যেহেতু সময় লিমিটেশন আছে, আমি মোটামুটি একটা শর্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যে ধরনেরই মাস্টার্স আপনি আসেন না কেন, আপনার যে ডকুমেন্টস গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা লাগবেই, সেগুলো হচ্ছে প্রথমত আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আপনি যেখান থেকে ব্যাচেলর শেষ করেছেন সেখানে সেখানকার ট্রান্সক্রিপ্ট লাগবে, অর্থাৎ ব্যাচেলারের ট্রান্সক্রিপ্ট। নর্মালি অ্যাপ্লিকেশন ফেজে তারা হচ্ছে উম, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ কানাডার ইউনিভার্সিটি গুলো হচ্ছে একটা আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট তারা চায়। অর্থাৎ আপনাকে জাস্ট পিডিএফ সাবমিট করতে হবে। আর এরপরে আপনার যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যায়, তখন ওরা একটা টাইম দিয়ে দেয়। ওই টাইমের ভিতরে আপনাকে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, যেটা আমরা ট্রু কপিও বলে থাকি, এটা ইউনিভার্সিটিতে পাঠাতে হয় মেইল করে। আর এরপর হচ্ছে একটা একাডেমিক সিভি লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আহ, আমরা অনেকে গুলাই ফেলি একাডেমিক সিভি, কর্পোরেট সিভি বা জব সিভি। এগুলোর ভেতরে একাডেমিক সিভিটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয় জব সিভি বা কর্পোরেট সিভি থেকে। কারণ হচ্ছে দেখা যায় একাডেমিক সিভিটা একটু একাডেমিক ওরিয়েন্টেড, যে কাজগুলো থাকে বা একাডেমিক ওরিয়েন্টেড ব্যাপারগুলোকে একটু বেশি হাইলাইট করা হয়। একটু প্লেন, খুব একটা ফ্যান্সি টাইপের কোনো কিছু কালার বা খুব একটা ফ্যান্সি কোনো কিছু হয় না। এটা জাস্ট আপনার একাডেমিক যে হাইলাইট করার যে ব্যাপারগুলোকে সেগুলোকে
একাডেমিক সিভিতে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, খুব সাদামাটা একটা সিভি। এটা আপনার থাকতে হবে। এরপর আইএলটিএস টোফেল স্কোর, বেশিরভাগ ইউনিভার্সিটিতেই হচ্ছে এই স্কোরটা লাগে, বা আমার মনে হয় মানে স্পেশালি ভিসার জন্য হলেও অনেকে চেষ্টা করে যে কিভাবে পাশ কাটিয়ে আসা যায়। আহ, তো আমার কাছে মনে হয় আপনি যেহেতু একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতেই আসছেন, আমার মনে হয় একটা যে কোনো একটা টেস্ট দিয়ে আসা ভালো। এটাতে আসলে অবহেলা করা উচিত না। স্পেশালি ভিসাতেও, কানাডার ভিসাতে হচ্ছে রিসেন্টলি এখন এই স্কোর গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই পরীক্ষাগুলো দেওয়া, এটা আমার কাছে আইডিয়াল সময় মনে হয় যে যত দ্রুত দেওয়া যায়, মানে আবার খুব বেশি আগে দিয়ে দেখা গেল যে অ্যাপ্লিকেশন করার আগে হচ্ছে ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে, এরকম না। আমার কাছে মনে হয় ফোর্থ ইয়ারে পড়াশোনা শেষ করে এই পরীক্ষাগুলো দিয়ে দেওয়া যেতে পারে। অথবা এটা সাবজেক্টিভ, এখন আপনি অ্যাপ্লিকেশন করার আগ দিয়ে আপনি আপনার যে কোনো একটা পছন্দ মানে মানে পছন্দের সময় মতো আপনাকে হচ্ছে এই আইএলটিএস বা টোফেল পরীক্ষা দিতে হবে। ধন্যবাদ হোসেন। এরপর হচ্ছে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হচ্ছে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। এটাও হচ্ছে ইউনিভার্সিটি ভেদে ভ্যারি করে। কিছু কিছু ইউনিভার্সিটিতে মানে ইউনিভার্সিটি অনুযায়ী দেখা যায় টাইম লিমিট থাকে। তো সরি, ওয়ার্ড লিমিট থাকে বা পেজ লিমিট থাকে, তো সে অনুযায়ী ভ্যারি করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এটাতে একটু সময় দিয়ে কাজ করা উচিত। এরপর এলওআর, রিকমেন্ডেশন লেটার। এটা কোনো কোনো ইউনিভার্সিটিতে 2টা লাগে, কোনো কোনো ইউনিভার্সিটিতে 3টা লাগে। তো সেই অনুযায়ী মোটামুটি 2-3 জন প্রফেসরকে আগে থেকে একটু বলে রাখা যে স্যার আমি বাইরে অ্যাপ্লাই করছি, আমার হয়তো আপনার কাছ থেকে একটা এলওআর, আমি আপনার কাছ থেকে একটা এলওআর নিতে চাচ্ছিলাম। তো একটু তাদেরকে ইনফর্ম করে রাখা, যাতে হচ্ছে যখন আপনার লাগবে একটু তার আগ দিয়ে তাদের কাছ থেকে আপনি সেই এলওআরটা নিতে পারেন। আর জিআরইর ব্যাপারে যেটা বলবো, ম্যাক্সিমাম ডিগ্রিতে কানাডায় হচ্ছে জিআরই নর্মালি লাগে না। তারপরও আমি কয়েক জায়গায় দেখেছিলাম যে যদি আপনার জিআরই থাকে তাহলে একটু অ্যাপ্লিকেশনে একটু আলাদা অ্যাডভান্টেজ পাওয়া যায়। এ হচ্ছে নর্মালি কানাডাতে জিআরই সেভাবে এখন লাগে না আমার যতটুকু জানা আছে। তারপরও জিআরই স্কোর থাকলে এটা আপনার অ্যাপ্লিকেশনটা অবশ্যই স্ট্রেংথ করবে। এখন এই দুই ধরনের মাস্টার্স নিয়ে আমি একটু শর্ট একটা আইডিয়া দিই। একটা হচ্ছে কোর্স বেস মাস্টার্স, যেটা একটু আগে বলছিলাম। কোর্স বেস মাস্টার্সটা মূলত 1 বছরের হয়ে থাকে, কিন্তু এটা 2 বছরেরও অনেক ক্ষেত্রে আমি দেখেছি 2 বছরেরও কোর্স বেস মাস্টার্স হয়। তবে ইন জেনারেল 1 বছরের মাস্টার্স থাকে। এটা 1 বছরের মাস্টার্স, এখানে হচ্ছে নর্মালি শুধু কোর্স থাকে, কোনো থিসিস বা কোনো রিসার্চ অ্যাক্টিভিটি থাকে না। আর এটা হচ্ছে তাদের জন্য স্পেশালি বেশি সুবিধা যারা হয়তো বাইরের দেশে আসতে চাচ্ছেন, এসে কোনো রকম একটা মাস্টার্স করে আপনি হয়তো চাকরি পেতে চাচ্ছেন। এটা খুব শর্টকাট ওয়ে। তো এটার প্রসেসটা কোনো স্পেসিফিক কোনো প্রসেস নাই যে কিভাবে আগাইতে হবে। এটার প্রসেস বলতে শুরুতে আপনি হচ্ছে হয়তো কানাডায় বেশ কিছু ইউনিভার্সিটি আছে, 15 হয়তো খুব ভালো ইউনিভার্সিটি বলতে 20-22টা ইউনিভার্সিটি হয়তো আছে। ইউনিভার্সিটি গুলোতে একটু ওয়েবসাইট গুলোতে যে ওখানে আপনার যে প্রোগ্রামে আসতে চাচ্ছেন, আপনি যে ডিপার্টমেন্টের যে প্রোগ্রামে আসতে চাচ্ছেন, এসে ওখানকার যে রিকোয়ারমেন্টস গুলো কি কি ওগুলো একটু নোট চেক করা, এবং টিউশন ফি কেমন এগুলো একটু চেক করা। চেক করে হচ্ছে সে অনুযায়ী শর্ট লিস্ট করা ইউনিভার্সিটি, দেখা যায় অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আপনার প্রোফাইলের সাথে যাচ্ছে কিনা, প্লাস হচ্ছে টিউশন ফিটা খুব হাই কিনা বা এফোর্ডেবল কিনা, বা এই ব্যাপারগুলো চিন্তা করে শর্ট লিস্ট করা ইউনিভার্সিটি। এরপর হচ্ছে যে ডকুমেন্ট গুলো ইউনিভার্সিটি চায় ওগুলো প্রিপেয়ার করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। এই ক্ষেত্রে আমি বলবো শর্ট লিস্টের ক্ষেত্রে এক্সেল শিট একটা ফরম্যাট মেনটেন করা যেতে পারে। যে একটা এক্সেল শিটে আপনি বিভিন্ন কলামে, একটা কলামে ইউনিভার্সিটির নাম, তারপর প্রোগ্রাম, কত বছরের প্রোগ্রামটা, এরপর ধরেন ওখানে আইএলটিএস এর স্কোর কত চায় ওরা, সিজিপিএ কত চায়, তারপর ওখানে আলাদা আর কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা, এই ব্যাপারগুলোকে হচ্ছে একটু একটা স্প্রেডশিটে হচ্ছে ব্যাপারগুলো নোট ডাউন করে। স্পেশালি হচ্ছে ডেডলাইন, ডেডলাইন কবে, আর কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশনের জন্য। এই এই শর্ট লিস্ট যদি করে ফেলতে পারেন একটা এক্সেল শিটে, তাহলে এটা আপনাকে হেল্প করবে। আপনাকে বারবার ওই অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে যে বারবার দেখতে হবে না যে কি কি ডকুমেন্টস লাগবে, একেবারে আপনি সব একসাথে মিলে একটা ডকুমেন্টস গুলো রেডি করে রাখতে পারেন, করে একটা একটা করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। তো কোর্স বেস মাস্টার্স এর ক্ষেত্রে একটা মেজর সমস্যা হচ্ছে যে ইদানিং কানাডায় ভিসা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে। তো কোর্স বেস মাস্টার্স গুলো মূলত হচ্ছে মানে সেলফ ফান্ডিং বেশি হয়,
পার্শিয়াল ফান্ডিংও থাকে, কিছু হয়তো ইউনিভার্সিটি থেকে অফার করে। আর মূলত একটা ভালো অংশ স্টুডেন্টদেরকে খরচ বেয়ার করতে হয়। তো এখন ইদানিং কানাডার এই পরিস্থিতিতে আমি দেখি যে ম্যাক্সিমাম কেসে ভিসা পাওয়াটা কঠিন হয়ে গেছে, স্পেশালি কোর্স বেস মাস্টার্স এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি ইভেন স্পেশালি ফাইন্যান্সিয়াল কারণে অনেকে হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল বেশ ভালো একটা অ্যামাউন্ট টাকা শো করতে হয়, বা হচ্ছে যেহেতু এখানে কোর্স বেস আপনাকে টাকা একটা ভালো অ্যামাউন্টের টাকাই দেখাতে হবে, যেহেতু এখানে ফুল ফান্ড থাকে না। তো একটু টাফ হয়ে যায় রিসেন্ট কনটেক্সটে ভিসা পাওয়ার জন্য। তবে অনেকে পাচ্ছেও ভিসা। তো অসম্ভব না, কিন্তু হচ্ছে কোর্স বেস মাস্টার্সটা একটু কিছু জটিলতা আছে এই ক্ষেত্রে। আর 1 বছরের মাস্টার্সে আরেকটা বেসিক সমস্যা হচ্ছে আপনারা যারা ফ্যামিলি সহ আসতে চান, তো তাদের জন্য দেখা যায় ভিসা এখন কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে। স্পেশালি স্পাউস এর জন্য হচ্ছে 1 বছরের মাস্টার্সে স্পাউস ভিসা দেয় না, অ্যাটলিস্ট মিনিমাম 16 মাসের একটা মাস্টার্স হতে হয়। আচ্ছা, আর থিসিস বেস মাস্টার্স যেটা, সেটা মূলত 2 বছরের হয়ে থাকে। ম্যাক্সিমাম কেসে 2 বছরই, 16 মাস থেকে 2 বছর এরকম ভ্যারি করে। এটার প্রসেসটা হচ্ছে মূলত প্রথমে আপনাকে একজন প্রফেসর ম্যানেজ করতে হবে যার সাথে আপনি কাজ করবেন। এরপর ইউনিভার্সিটিতে দেখে ওই ইউনিভার্সিটিতে যে যে ডকুমেন্ট লাগে ওইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো এখানে প্রফেসর ম্যানেজ করার ব্যাপারটা একটা খুব বড় একটা টপিক, এটা নিয়ে একটা ফুল সেশন হতে পারে বা সম্ভবত হয়। আম, আমি যদি শর্টে বলি যে আপনার আগে চিন্তা করতে হবে যে আপনি যেহেতু থিসিস বেস মাস্টার্স, আপনাকে থিসিস করতে হবে, রিসার্চ করতে হবে। তো আপনাকে আগে ঠিক করে নিতে হবে আপনার কোন ফিল্ডটা হচ্ছে আপনার পছন্দ। সেই ফিল্ডে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে কোন কোন প্রফেসর ওই ফিল্ডের আছেন, এবং হচ্ছে তাদের একটা শর্ট লিস্ট করে, এবং কারা কারা স্টুডেন্ট নিচ্ছেন মাস্টার্সে এটা শর্ট লিস্ট করে তাদেরকে মেইল পাঠানো যে আমি আপনার সাথে কাজ করতে চাই। মেইলেরও একটা ফরম্যাট থাকে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা নিয়ে আলাদা একটা সেশন হইতে পারে। তো করার পর তারপর হচ্ছে দেখা যায় ইন্টারভিউ হয়, হওয়ার পর উনি যদি আগ্রহী থাকেন আপনার সাথে কাজ করতে, উনি হয়তো আপনাকে অফার করেন যে ঠিক আছে তুমি চলে আসো আহ ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করো, এরকম টাইপের। তো প্রথমে হচ্ছে প্রফেসর ম্যানেজ করতে হয় থিসিস বেসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং বেশিরভাগ ইউনিভার্সিটিতেই থিসিস বেস মাস্টার্সে একটা রিকোয়ারমেন্টই থাকে যে হচ্ছে আপনার প্রফেসর ম্যানেজ করতে হবে। এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট থাকে, যেমন আমার ইউনিভার্সিটিতে এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট ছিল। তো এখন থিসিস বেস মাস্টার্স এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে 1 নাম্বার ফান্ডিং অপরচুনিটি। এখানে আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসতে পারবেন, আম, বা পার্শিয়াল হইলেও ভালো, মানে ফান্ডিং অপরচুনিটি বেশ ভালো কোর্স বেসড এর চেয়ে থিসিস বেসড। তো ফান্ডিংটা মূলত 2 জায়গা থেকে নর্মালি আসে, যে ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ফান্ডিং থাকে, যেমন আমাদের ইউনিভার্সিটিতে ছিল ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা গ্র্যাজুয়েট ফেলোশিপ। তারপর ডিপার্টমেন্টাল কিছু ফান্ডিং থাকে, কম্পিউটার সায়েন্স এন্ট্রান্স অ্যাওয়ার্ড, বিভিন্ন ধরনের এন্ট্রান্স অ্যাওয়ার্ড থাকে। এগুলো মূলত ডিপার্টমেন্টাল বা ইউনিভার্সিটি সেন্ট্রাল ফান্ডিং এর ভেতরে পড়ে। আর হচ্ছে প্রফেসর ফান্ডিং, ম্যাক্সিমামই প্রফেসর ফান্ডিং এ আসে। তো প্রফেসররা হচ্ছে যখন আপনি মেইল করতেছেন তার সাথে কথা হচ্ছে, আপনার প্রোফাইল যদি তার সাথে ফিট করে মনে হয়, বা তার যদি মনে হয় যে আপনাকে উনি নিবেন বা আপনার প্রোফাইল ভাল লাগছে, তাহলে হচ্ছে আপনাকে হয়তো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের থ্রুতে হচ্ছে আপনাকে একটা ফান্ডিং অফার করতে পারে প্রফেসর, যেটা অনেক ক্ষেত্রে ফুল ফান্ড হয়ে থাকে, ফুললি ফান্ডেড হয়ে থাকে, বা কিছু হলেও পার্শিয়াল বা ভালো একটা অ্যামাউন্ট হয়ে থাকে নর্মালি। অনেক সময় 2টা ফান্ডিংই হচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে বা স্টুডেন্টের সাথে স্টুডেন্টকে অফার করা হয়। যেমন আমার এখানে হচ্ছে আমার মাস্টার্সে 2 ধরনের ফান্ডিং আছে, কিছু আছে ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ফান্ডিং, আবার প্রফেসর ফান্ডিং, 2টা মিলে আমার এখানে ফান্ডিং। তো এই হচ্ছে ব্যাপার। আর কানাডার হচ্ছে মূলত 3টা সেমিস্টারে আসা যায়, সামার, উইন্টার, ফল। স্পেশালি উইন্টার এবং ফলে সবচেয়ে বেশি স্টুডেন্ট আসে। আর যদি আমি থিসিস বেস মাস্টার্স এর কথা বলি, ফান্ডিং মূলত ফলে সবচেয়ে বেশি থাকে আমার কাছে যেটা মনে হয়। উইন্টারও থাকে, ফল আর উইন্টারে ফান্ডিং অপরচুনিটি বেশি থাকে। সামারে অনেক ইউনিভার্সিটি কোর্স অফার করে না, অনেক ইউনিভার্সিটি আবার করে। কোর্স বেস মাস্টার্স এর ক্ষেত্রে হচ্ছে সামারে স্টুডেন্টরা আসে বেশি, কিন্তু ফুল থিসিস বেসডে নর্মালি হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে উইন্টার বা ফলেই সবচেয়ে বেশি আসে। তো যদি আপনি ফলে আসতে চান,
তাহলে ফল নর্মালি শুরু হয় হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। ফলে আসতে চাইলে আপনাকে অ্যাপ্লিকেশন ফেজ বা ইমেইল, প্রফেসরদেরকে ইমেল করার ফেজ শুরু করতে হবে আগের বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের ভেতর। প্রায় 1 বছরের বেশ লেন্দি একটা পাথ, খুব আহ, খুব বেশি লেন্দি একটা পাথ। 1 বছর বিভিন্ন রকম প্রসেসের ভিতর দিয়ে আপনি শেষ পর্যন্ত আসতে পারেন। তো যারা হচ্ছে নেক্সট ফলে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য এখন হচ্ছে বেস্ট একটা টাইম। এখন যেহেতু নভেম্বর মাস, ডিসেম্বর পর্যন্ত ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত মেবি সেই সুযোগটা আছে। তো আপনারা এখন মেইল করতে পারেন প্রফেসরদেরকে, বা ইভেন ইউনিভার্সিটি গুলোতে সেন্ট্রাল ফান্ডিং বা ইভেন কোর্স বেস মাস্টার্স এর জন্য এখন অ্যাপ্লিকেশন ওপেন আছে। এখন শুরু করতে হবে। আর উইন্টারের ক্ষেত্রে, উইন্টার নর্মালি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হয়ে থাকে। প্রফেসরদেরকে মেইল করার জন্য আইডিয়াল টাইম বলতে তো কিছু নাই, কিন্তু নর্মালি আমার কাছে মনে হয় মে থেকে জুন জুলাই, মে জুন জুলাই এটা খুব ভালো একটা টাইম। আর সামারে নর্মালি থিসিস বেস মাস্টার্স অপরচুনিটি একটু কম বা ফান্ডিং কম থাকে, তবে ইউনিভার্সিটি ভেদে ভ্যারিয়েশন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে একটু ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করা, সেই অনুযায়ী হচ্ছে নর্মালি দেখা যায় অ্যাপ্লিকেশনের এটা ডেডলাইন থাকে ফেব্রুয়ারির দিকে সম্ভবত। তো সেই অনুযায়ী তার আগে নিজেকে প্রিপেয়ার করে না। এখন হয়তো ডিটেইলে সবার সাথে, অনেকের সাথে কথা হবে বিভিন্ন ইস্যু নিয়ে। আমার জেনারেল একটা সাজেশন থাকবে আমার কাছে, যেটা মনে হয় স্পেশালি মাস্টার্স এর ক্ষেত্রে যে ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ। আপনি যদি এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে চেষ্টা করেন যতটুকু সম্ভব আপনার সিজিপিএ ইমপ্রুভ করার জন্য। রেজাল্ট অনেক ক্ষেত্রে একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনার এই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসকে হয়তো একটু সহজও করে ফেলতে পারে। তো যতটুকু সম্ভব সিজিপিএ ইমপ্রুভ করা। আর যদি থিসিস বেসড মাস্টার্সে আসতে চান তাহলে পাবলিকেশন একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যেটা থ্রুতে আপনি দেখা যাবে প্রফেসরদেরকে কনভিন্স করবেন যে আমি আপনার সাথে কাজ করতে চাই, আমি এটা এটা পারি, আমার এই পাবলিকেশন আছে। তো এখানে পাবলিকেশনটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অনেকে আমরা খুব নাম্বারের পিছে ছুটি, যে আমার 5টা পাবলিকেশন, আমার 10টা পাবলিকেশন। আমার কাছে মনে হয় নাম্বার নিয়ে বেশি চিন্তা না করে আপনার যদি একটাও কোয়ালিটিফুল পাবলিকেশন থাকে, কোয়ালিটি পাবলিকেশন থাকলে ওইটাই আপনার আহ, হয়তো পুরো অ্যাপ্লিকেশন প্রসেসকে অনেক ইজি করে দিতে পারে, বা ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা পালন করে। তো আমি বলবো যে কোয়ালিটি রিসার্চ পেপার পাবলিশ করার চেষ্টা করা। আহ, শুধু র্যান্ডম খুব নর্মাল কিছু কাজ নিয়ে বেশ অনেক পেপার পাবলিশ করলাম, সেটা হয়তো খুব একটা ইম্প্যাক্ট নাও ফেলতে পারে। কোয়ালিটিফুল, কোয়ালিটি ইনশিওর করে রিসার্চ পেপার পাবলিশ করার চেষ্টা করা। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে থিসিস বেস মাস্টার্স এর ক্ষেত্রে স্পেশালি, যে আহ, আপনার প্রফেসররা বেশ কিছু রিকোয়ারমেন্ট চায়, যে আমি যে স্টুডেন্ট চাচ্ছি সেই স্টুডেন্টের এই স্কিল থাকতে হবে। তো ওই স্কিল গুলো একটু শেখা, এবং যতটুকু পারা যায় নিজের স্কিল সেটটাকে ইমপ্রুভ করা। এটা হতে পারে ইভেন কমিউনিকেশন স্কিলও, যে আপনি কিভাবে প্রফেসরদেরকে কনভিন্স করবেন, অথবা অ্যাপ্লিকেশন ফুল, ইভেন ইভেন যদি কোর্স বেস মাস্টার্সও হয়, অনেক জায়গায় হয়তো ইন্টারভিউ বা এসব কিছু হয়তো থাকতে পারে। তো আহ, লেখার স্কিল ইমপ্রুভ করা বা কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করা, সেটা একটা গুরুত্বপূর্ণ স্কিল। আর যদি থিসিস বেসড হয় তাহলে আপনার যে রিলেভেন্ট যে স্কিল সেট গুলো প্রফেসর এক্সপেক্ট করে, সেই স্কিল সেট গুলো যাতে আপনি গেইন করতে পারেন, ওইটা নিয়ে কাজ করতে পারেন। এটা যতটুকু সম্ভব নিজের স্কিল সেটটাকে ইমপ্রুভ করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধৈর্য ধরা, কারণ এটা খুব লেন্দি একটা প্রসেস, এবং আল্লাহর উপর ভরসা রাখা। খুব খুব দ্রুত হচ্ছে দেখা যায় অনেকে ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেস না হওয়া, আহ আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করতে থাকা সর্বোচ্চ লেভেলে। এই হচ্ছে মোটামুটি। আমি একটা ইনফরমেশন আমি বলতে ভুলে গেছিলাম, যে এখানে দেখা যায় লিস্ট, প্রফেসরদের লিস্ট করার ক্ষেত্রে সবচেয়ে আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে ডক্ট্রিনাতে স্টিল হচ্ছে একটা স্প্রেডশিট আছে, যেটা হয়তো আপনারা খেয়াল করেছেন। ওখানে প্রত্যেক মাসে কোন কোন প্রফেসররা স্টুডেন্ট নিচ্ছে ওটার একটা আপডেট থাকে। তো ওইটা খুব ভালো একটা রিসোর্স, এবং আপনার কাজকে অনেক ইজি করে দিবে, যে কোন প্রফেসর কোন কোন ফিল্ডের প্রফেসর কোন কোন কি টাইপের স্টুডেন্ট নিচ্ছে, কোন স্কিল সেট থাকতে হবে তাদের ভিতর, সবকিছু ওখানে আছে। তো আমার মনে হয় হচ্ছে স্প্রেডশিটটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদের ফুল অ্যাপ্লিকেশন প্রসেস মানে জার্নিটাকে আরো অনেক বেশি স্মুথ করবে, এবং
আমার ক্ষেত্রে যদি বলি, আমি আমার নিজের ফান্ডিং যে প্রফেসরের কাছ থেকে পেয়েছিলাম, এটাও আমি ডক্টরিনার থ্রুতেই। তো ওখানে আমি ওই স্প্রেডশিটে আমি ওনার একটা একজন এক ভাই পোস্ট করেছিলেন, তো তখন আমি র্যান্ডমলি ওই পোস্টটা দেখে তাকে মেইল করেছিলাম। তো রিজিক মনে হয় ওখানে ছিল। আহ, ওখানে আমার ফান্ডিং কনফার্ম হয়ে গেছিল। তো এটা খুব ভালো একটা রিসোর্স, আপনারা ইউজ করতে পারেন, যেটা যদি নর্মালি আপনার এন্ড থেকে করতে চান বেশ ভালো একটা সময় লাগবে। আর খুব রিচ একটা রিসোর্স এটা, তো আমরা ইউজ করতে পারি এটা। তো এই হচ্ছে মোটামুটি বেসিক কিছু কথা। ধন্যবাদ আপনাদের সবাইকে।